একজন স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক। তো চিকিৎসার বিষয়ে আসার আগে আপনার সঙ্গে একটু পরিচয় আমরা করতে চাইছি। আপনার ছেলেবেলা কোথায় কেটেছে? আমাদের জন্ম ছিল বাংলাদেশের সাতক্ষীরা জেলায়। তারপরে দেশভাগের পরে যখন প্রচুর হিন্দুরা চলে আসছিল দেশে, আমার বাবা দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানাতে চলে আসে। কত সাল সেটা স্যার আমার নয়? আমার বয়স তখন খুবই কম, 1966 সালে আমি 4 পাস করি। তারপরে 1967 থেকে আমি বাসন্তী হাই স্কুলে পড়াশোনা করি। 1973 সালে আমি মাধ্যমিক পাশ করি। আমাদের সেই সময় ছিল ইন্টারমিডিয়েট একটা কোর্স ছিল, প্রি ইউনিভার্সিটি 1974-এ। তারপরে তখন হোমিওপ্যাথি ভর্তি হওয়া যেত, 12 ক্লাস চালু হয়নি, ওই প্রি ইউনিভার্সিটির পরে ভর্তি হওয়া যেত। আমি তখন এসে হোমিওপ্যাথি কলেজে ভর্তি হয়েছিলাম 1975 সালে। তারপর পড়াশোনাটা আমাদের একটু জানান। 1975 সালে আমি হোমিওপ্যাথি কলেজে ভর্তি হই। আমাদের শেষ হওয়ার কথা ছিল 4 বছরে 1979 সালে, কিন্তু পরীক্ষা পিছিয়ে যাওয়াতে 1981 সালে আমরা রেজিস্ট্রেশন নাম্বার পাই। আমি হোমিওপ্যাথি পরীক্ষায় বোর্ডে প্রথম স্থান অধিকার করেছিলাম এবং বহু সাবজেক্টে অনার্স মার্ক অর্থাৎ 80% নিয়ে পাশ করেছিলাম 81 সালে। পরবর্তীকালে কলেজ আমাকে গোল্ড মেডেলে একটা অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য ছাত্রদেরকে গোল্ড মেডেলে পুরস্কৃত করে এবং 1986 সালে তৎকালীন প্রিন্সিপাল ডাক্তার তুষার কমল বসু আমাকে গোল্ড মেডেল প্রদান করে। তো স্যার এরপর প্র্যাকটিস কোথায় শুরু? এরপরে আমি প্র্যাকটিস আরম্ভ করেছিলাম। মূলত আমি প্র্যাকটিস করি পরে। আমি একাডেমিক লাইনের প্রত্যেক সাবজেক্টে পড়ানো আমার দক্ষতা ছিল, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, সার্জারি, গাইনি এবং এমনকি এমবিবিএস করছে এমবিবিএস ছাত্রদেরকেও আমি অ্যানাটমি পড়িয়েছি। অ্যানাটমিতে এত দখল ছিল। আমি একটি কলেজে অ্যানাটমি পড়াতাম। সেখানে আমার কলেজ বানানোর জন্য এবং আরজি কর কলেজের প্রাক্তন প্রিন্সিপাল অ্যানাটমির ডক্টর কমল ব্যানার্জির ক্লাস কমিয়ে আমার ক্লাস বানানোর জন্য ছেলেরা ঘর ভাঙচুরও করেছিল। আবার একাডেমিক কেরিয়ার খুব ভালো, পড়ানোতে ছেলেদের কাছে আমি নয়নের মণি বলতে পারেন। তো স্যার আপনি তো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করেন, ওই ব্যাপারটাতে আমরা পরে আসছি। তো আগে স্যার জানাবো ওই ক্লাসিক্যাল বিষয়টাতে সবারই প্রত্যেকের জীবনে অনেক গুরু আসেন, কিন্তু একজনকে কেউ পাথেয় করে বা একজনকে অনুকরণ করেন। তো আপনার পাওয়া একদম মানে আমরা বলতে চাইছি যে যে ব্যক্তি বা যে প্রফেসরকে অনুকরণ করে আপনি একাডেমিক লাইনে গেছেন বা চিকিৎসা করছেন, তো সেরকম দু একজন ডাক্তারবাবুর নাম যদি বলেন। হোমিওপ্যাথির কোর্স শেষ করার পরে অ্যাডভোকেট লাইনে, উকিল লাইনে এবং ডাক্তারি লাইনে সিনিয়রদের কাছে শিখতে হয়। অনেক প্র্যাকটিক্যাল জিনিস না শিখলে ঠিক মতন রপ্ত করা যায় না। তো উকিল লাইন, অ্যাডভোকেটদের লাইনের মতন হোমিওপ্যাথিতে আমরা বিভিন্ন জায়গায়, যারা শেখার ইচ্ছা আছে, বড় হওয়ার ইচ্ছা আছে, তারা বিভিন্ন জায়গায় ঘোরে। আমি বিভিন্ন দিকপাল হোমিওপ্যাথদের সংস্পর্শে এসেছিলাম। ডাক্তার জ্ঞান মজুমদার, ডাক্তার ভোলানাথ চক্রবর্তী, ডক্টর JN কাঞ্জিলাল, ডক্টর বিশ্বনাথ সেনগুপ্ত এবং ডক্টর SP দে, এই কজনের কাছে আমি যাতায়াত করতাম। সবশেষে আমি ডাক্তার SP দের প্রিয় ছাত্র হই এবং ক্লাসিক্যাল হোমিওপ্যাথ হিসাবে তার নাম সর্বজন বিদিত। তার কাছে বহুদিন ছিলাম, প্রায় 10 বছর, এবং তার কাছ থেকেই আমি মূলত ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা লাভ করি এবং আজও তাকেই ফলো করে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি আবার আমার ছাত্রদেরকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা শিখিয়ে চলেছি। স্যার আপনার এই মুহূর্তে যারা ছাত্ররা শিখছে বা ভালো ছাত্র, আপনার কাছে অন্তত আপনার ওবিডিয়েন্ট এবং আপনার আপনি যে ভাবাদর্শে বা যে মতে চিকিৎসা করেন সেই দিকেই তারা চিকিৎসা করছে, সেরকম দু একজন ছাত্রের নাম স্যার। এমন ছাত্র সংখ্যা আমার অনেক আছে। তার মধ্যে আছে, এদের মধ্যে ইনস্টিটিউশনাল এবং নন ইনস্টিটিউশনাল দুই রকমই আছে। যারা কলেজে কোনো কারণে ভর্তি হতে পারেনি, এখন হোমিওপ্যাথি কোর্সে ভর্তি হওয়া অনেক ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তারা প্র্যাকটিস করছে এবং যথেষ্ট সুনামের সাথে প্র্যাকটিস করছে, যদিও তারা নন ইনস্টিটিউশনাল। তবে নন ইনস্টিটিউশনাল প্র্যাকটিশনারদেরকে আমি অবজ্ঞার চোখে দেখি না, কারণ আমাদের হোমিওপ্যাথিক জগতে ডাক্তার নীলমণি ঘটক একজন দিকপাল হোমিওপ্যাথি ছিলেন। উনি নন ইনস্টিটিউশনাল ছিলেন। হোমিওপ্যাথিতে ক্লেমেন্স মেরিয়া, ফ্রেন্স ব্যারন ভন বনিং হোসেন বলে হানিমানের প্রিয় ছাত্র, তিনিও নন ইনস্টিটিউশনাল হোমিওপ্যাথ ছিলেন। প্র্যাকটিস করতে পারবে কি পারবে না, কতটা পারবে সেটা গভর্নমেন্টের ব্যাপার, কিন্তু তারা শিখছে, তারা চর্চা করছে, তাদেরকে আমি ভালোবাসি। এমন ছাত্র সংখ্যা অনেক আছে। আবার যারা কলেজে পড়ছে, BHMS পাস করছে, তারাও আসে। এমন ছাত্রদের মধ্যে
যেমন ইনস্টিটিউশনাল ছাত্রদের মধ্যে আছে অনেকেই বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদ, বসিরহাট, ক্যানিং, বনগাঁ অনেক জায়গায় প্র্যাকটিস করছে। আমার কাছে বর্তমান প্রিয় ছাত্রদের মধ্যে অনেকেই আসেন, যেমন ডক্টর বিভাস বৈরাগ্য, ডাক্তার বিদেশ সরকার, ডক্টর রুমা, এরকম অনেকেই আছেন। স্যার, হোমিওপ্যাথিতে একটা উল্লেখযোগ্য বিষয় যেটা আমরা জানি, মোটামুটি জানি, আমাদের এটা এই নিয়ে এতটা ধারণা নেই, মায়াজমকে ভালোভাবে জানতে হয়। তো এই বিষয়টা আমাদের একটু যখন রোগ জীবাণু আবিষ্কার হয়নি তার আগে হ্যানিম্যান রোগের কারণ খুঁজতে গিয়ে দেখেছিলেন তখনকার দিনে সিফিলিস এবং গনোরিয়া রোগ খুব বেশি হতো, এবং এই সিফিলিস এবং গনোরিয়া অসম পদ্ধতিতে বিভিন্নভাবে চাপা পড়তো। হ্যানিম্যান লক্ষ্য করেছিলেন যে এই চাপা দেওয়া রোগগুলো মূলত অন্য রোগের সৃষ্টি করে। গনোরিয়া চাপা দিলে, সিফিলিস চাপা দেওয়ার চেষ্টা করে সারানোর চেষ্টা করা হলে, এবং চর্মরোগ চাপা দিয়ে সারানোর চেষ্টা করা হলে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই জিনিসগুলিকে তিনি মায়াজম বলেছিলেন, যে দূষিত পদার্থ এইভাবে চাপা দেওয়া রোগগুলো শরীরে অন্যদিকে ক্ষতি করে, এইগুলোই মায়াজম, অশুভ শক্তি বা দূষিত পদার্থ, এই বলে তিনি আখ্যা দিয়েছিলেন। সেই নিয়ম কি স্যার এখনো মেনে চলা হয়? হ্যাঁ, এখনও মেনে চলা হয়, তবে এখন তো গনোরিয়া নেই, হয় না, সিফিলিস রোগ হয় না, ফলে হ্যানিম্যানের কথা মতন সিফিলিটিক মায়াজম এবং সাইকোটিক মায়াজমের প্রাদুর্ভাব এখন অনেক কম। শুধু চর্মরোগ চাপা দিলে যেসব সৃষ্টি হয় সেটা অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা এখনও স্বীকার করছেন, সেগুলো আমরা মেনে চলছি। তো স্যার, অত্যন্তই আধুনিক যুগে আমরা পৌঁছে গেছি।